ত্রয়ী চমকালো ভরকালো, কান দুটো ঝাঁঝা করে উঠল যেন। লজ্জায় অস্বস্তিতে মাথাটা নুয়ে এলো। ধপ করে কলটা কেটে দিল সে। এই কাকে সে লজ্জা দিতে চেয়েছিল? শিষ্যকে? অথচ ত্রয়ী ভুলেই গিয়েছিল শিষ্য লজ্জা পায় না, বরং লজ্জা দেয়। সে যদি আগেই কলটা কেটে দিত তাহলে হয়তো এতটাও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। ত্রয়ী আর কারো দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস পেল না। চুপচাপ মাথা নিচু করেই বসে রইল। রাত বেড়েছে। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত 12টা। তবে এত রাতেও আজ বাড়ির হইচই কমেনি। বিয়ে বাড়ি বলে কথা। একটু আগে কেবল ত্রয়ীর গায়ে হলুদ শেষ হয়েছে। হলুদের সকল আনুষ্ঠানিকতা শেষ করে মেয়েটা নিজ কক্ষে চলে গেলেও এখনো অনেকেই রয়ে গেছে স্টেজের কাছে। কেউ কেউ ছবি তুলছে, কেউ কেউ এখনো বসে বসে আড্ডা দিচ্ছে। ত্রয়ী কক্ষে এসে শরীরে জড়ানো শাড়িটা খুলে ফ্রেশ হয়ে নিল। সেই সন্ধ্যা থেকে এই শাড়ি গহনা পরে থাকতে থাকতে মেয়েটা যেন হাঁপিয়ে উঠেছে। যাক, সব খুলে এখন একটু শান্তি লাগছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো মেয়েটা। এরপর এগিয়ে গেল বিছানার দিকে। আজ এই কক্ষে সে একা থাকবে না, তৃপ্তি এবং দুজন মেয়ে থাকবে। বিয়ে বাড়িতে কানায় কানায় অতিথিদের দ্বারা পূর্ণ। ঘুমানোর জায়গার সংকট, তাই তার কক্ষে 3-4 জনের ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। যদিও তারা কেউ এখনো কক্ষে আসেনি, তবে আসবে। ত্রয়ী বিছানার একপাশে ঘেঁষে শুয়ে পড়ল। হাতে নিল নিজের মোবাইলটি। পাওয়ার বাটন টিপে অন করতেই চোখে পড়ল শিষ্যের মেসেজ। এই লোক কি মেসেজ করেছে তাকে? ত্রয়ী প্রকুচকে মেসেজের মধ্যে প্রবেশ করল। দেখা পেল। কাল সকালে রওনা করলে তোদের বাড়িতে গিয়ে পৌঁছতে পৌঁছতে বিকেল। তারপর আবার তোকে নিয়ে ফিরে আসতে আসতে আর আছিস। আমি বাসও করবো কখন? আমায় ছেড়ে চলে গিয়েছিলে বেশ ভালো। ঢাকার কোথাও গিয়ে লুকাতি, যাতে সকালে গিয়ে দুপুরের মধ্যে তোকে নিয়ে আসতে পারতাম। অত দূরে গিয়ে লুকানোর কি দরকার ছিল? লেখা পেল। মেসেজটা পড়ে হাসলো ত্রয়ী। এই লোকে কিনা একদিন তাকে দেখতে পারতো না, উঠতে বসতে ধমক দিত, সবসময় দূর দূর করত। আর এখন কাছে আসার কত বাহানা, তাড়াতাড়ি কাছে আসার জন্য কতটা অধৈর্যপনা। ত্রয়ী খুব বেশি ভাবল না, এক প্রকার মজার ছলেই লিখল। প্লেনে নিবেন আমাকে? প্লেনে নিলে কম সময় লাগবে। এরপরে আর অপেক্ষা করল না শিষ্যের উত্তরের। এই মুহূর্তে তার ঘুম পাচ্ছে ভীষণ। কাল আবার সকাল সকাল উঠতে হবে। ত্রয়ী মোবাইলটা বালিশের পাশে রেখেই চোখ বন্ধ করল। স্বল্প সময়ের মধ্যেই পানি জমালো ঘুমের রাজ্যে। রাত্রের আধার কাটিয়ে সময়টা এখন প্রায় ভোরের দিকে। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত 3:30 কিংবা 4টা। রাত্রের এই ক্ষণিয়ে শিষ্যরা রওনা দিয়ে দিয়েছে ত্রয়ীদের বাড়ির উদ্দেশ্যে। এখন রওনা দিলেও গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সেই দুপুর। ত্রয়ীর পাঠানো মেসেজটা শিষ্য দেখেছিল তখনই। ত্রয়ী অবশ্য খারাপ কিছু বলেনি। প্লেনে গেলে বা আসলে সত্যি অনেক কম সময় লাগে। আর আজকালকার অনেকেই নিজের বিয়ের বরযাত্রী ধারণ কিংবা বউ তুলে আনার জন্য হেলিকপ্টার ব্যবহার করে। চাইলে শিষ্য এমনটা করতে পারত। সে গরিব সে গরিব কিংবা অর্থ সংকটে রয়েছে তেমন তো নয়। তবে বিয়ের ক্ষেত্রে এই হেলিকপ্টার টপটার ভাড়া করা একটু বেশি লোক দেখানো এবং অর্থের অপচয় মনে হয় শিষ্যের নিকট। তারপর আবার সেই হেলিকপ্টার নিয়ে কোথায় রাখবে? জায়গা ঠিক করতে হবে। শুধু শুধু ত্রয়ীর বাড়ির লোকেদের উপর একটি বাড়তি ঝামেলা দেওয়া। এমনি মেয়ের বিয়ে উপলক্ষে তাদের কাজের শেষ নেই। তাই এই মাঝরাতে নিজেদের গাড়ি করে বরযাত্রী নিয়ে বেরিয়েছে শিষ্যরা। যদিও ফেরার জন্য শিষ্যের আলাদা পরিকল্পনা রয়েছে, তবে তাও শুধু শিষ্য, ত্রয়ী এবং গুটি কয়েক মানুষকে নিয়ে। দুপুরের সময় সূর্যটা তার তেজ নিয়ে মাথার উপরে চলে এসেছে। লাল, নীল, হলুদ এবং সবুজ রঙা ঝাড়বাতি দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছে ত্রয়ীদের বাড়িটা। যদিও এখন দুপুর বেলা, এই আলোগুলো জ্বলছে না। ত্রয়ীদের বাড়ির অভিমুখে হলুদ, গোলাপি এবং লাল বড় বড় কাপড় দিয়ে সুবিশাল একটি গেট করা হয়েছে। বিশাল এক প্যান্ডেল করা হয়েছে বরযাত্রীদের বসানোর জন্য। আর বাড়ির পিছনের দিকে বড় বড় পাতিলে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। ত্রয়ীকেও এই কিছুক্ষণ আগে পার্লারের মেয়েরা সাজানো শেষ করেছে। শিষ্যদের আস্তে আস্তে দেরি হবে বিধায় রুমি, নয়ন এবং আলভিকে দিয়ে বিয়ের সকল সাজসজ্জার জিনিসপত্র আগেই পাঠিয়ে দিয়েছিল। মেয়েটার ফর্সা শরীরে আজ চড়ানো হয়েছে একটি লাল টকটকে বেনারসি শাড়ি, ওষ্ঠে লাল লিপস্টিক, 2 হাত ভর্তি শাড়ির সাথে মিলিয়ে লাল চুড়ি, চোখে মুখে ভারী মেকআপের প্রলেপ। মেয়েটিকে সুন্দরী লাগছে এই সাজে। এমনি ফর্সা মানুষ, তার উপরে যেন এই লাল রংটা চকচক করছে।
ত্রয়ীকে এই মুহূর্তে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখা হয়েছে তার নিজ কক্ষে। আশেপাশের মানুষ এবং আত্মীয় স্বজনেরা কক্ষে আসছে আর মেয়েটার রূপের প্রশংসা করে যাচ্ছে। তবে এই রূপের প্রশংসা শুনতে শুনতে হঠাৎই তার কানে এসে বাড়ি খেল একটি বাক্য। পাশের বাড়িরই এক মধ্যবয়স্ক মহিলা হুট করেই মুখ বাঁকিয়ে বলে উঠলেন, বউয়ের আগের পক্ষের মেয়ের আবার এত ধুমধাম করে বিয়ে! সোহরাবের আদিক্ষেতা দেখলে মরে যায়। পাশ থেকে আবার অন্য একজন উঠে বলল, টাকা বেশি হয়েছে, কোথায় ফেলবে ভেবে পাচ্ছিল না, তাই এখানে ফেলে দিচ্ছে। কথাগুলো কম বেশি ত্রয়ীর সকল শুভাকাঙ্ক্ষীদেরই গায়ে লেগেছে। তবে সবচেয়ে বেশি লাগলো বুঝি ত্রয়ীর হৃদয়ে। মেয়েটার বুকটা ভার হয়ে উঠল। এই বিয়ে বিয়ে করে সে বেশ আনন্দেই ছিল। এসব দুঃখ ভরা কথাগুলো মনে করেনি। তবে তার মনে রাখা উচিত ছিল, এইসব কিছুর ঊর্ধ্বে গিয়ে সে এতিম, তার কেউ নেই। এই বাড়ির লোকগুলো তার জন্য যা করেছে কোনোটাই তার প্রাপ্য নয়। তবুও লজ্জাহীন নারীর মতো দুই হাত পেতে সে এ বাড়ি থেকে সবকিছু নিয়ে যাচ্ছে। ত্রয়ীর হৃদয়ে এতক্ষণ একটি সুখ সুখ অনুভূতি বিরাজ করলেও এখন আধার নেমেছে। আর কিছু ভালো লাগছে না তার। ইচ্ছে হচ্ছে এই বিয়ে টিয়ে ছেড়ে দূরে কোথাও চলে যেতে। ওই মহিলা দুজনের কথায় তৃপ্তি ফুঁসে উঠল। কণ্ঠ বাড়িয়ে কিছু বলবে তার পূর্বেই বাইরে হইচই পড়ে গেল। বর এসেছে, বর এসেছে। সবাই মুহূর্তেই ভুলে গেল ওই মহিলা দুজনের কথা। কক্ষে ত্রয়ীকে একা রেখে বেরিয়ে এলো বাইরে। ওই মহিলারাও বেরিয়ে এলো সবার সাথে। যেতে যেতে আবার একজন আরেকজনকে বলল, শুনেছি শহরের কোন বড় লোকের ঘরের ছেলে সাথে বিয়ে হয়েছে এই মেয়ের। চলুন দেখে আসি ছেলে কেমন। ত্রয়ীর হৃদয় এখনো ভার। তবে সে ভাবল, এই দুই চারজনের জন্য কেন সে তার জীবনের এত বড় একটা দিন নষ্ট করবে? নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার দিনেও মন খারাপ করে থাকবে? এই দিনটা মানুষের জীবনে বারবার আসে না। সুতরাং দুই চারজন কুচুটে মহিলার জন্য তার এই দিনটি নষ্ট করার কোনো মানেই হয় না। ত্রয়ী বসা থেকে উঠে দাঁড়ালো। কেন যেন সবার সাথে তারও ইচ্ছে হলো বর দেখার। শিষ্যকে বর বেশি কেমন লাগছে দেখার তীব্র বাসনা জাগলো তার হৃদয়ে। তার তো আর অন্যদের মতো বাইরে গিয়ে বর দেখা সম্ভব নয়। তাই এগিয়ে গিয়ে দাঁড়ালো জানালার নিকটে। উকি ঝুঁকি মারলো বাইরে, কিন্তু হতাশ হতে হলো তাকে। এখান থেকে তেমন কিছুই দেখা যাচ্ছে না। ঝামেলাহীন ভাবেই গেটের সব কাজ মিটিয়ে ভিতরে প্রবেশ করলো শিষ্যরা। সোহরাব হোসেন এবং তামিম আগে থেকেই সবাইকে গেট ধরা এবং টাকা তোলা নিয়ে সাবধান করে দিয়েছে। শিষ্যরা এতটা পথ জার্নি করে আসার পর গেটে ঝামেলা করতে বারণ করে দিয়েছে। তাই গেট যারা ধরেছিল তারা টাকার সংখ্যাটা কমিয়েই বলেছে বরযাত্রীদের নিকট। তারাও আর ঝামেলা করেনি। তাদের নিকট যত টাকা চাওয়া হয়েছে বিনা বাধাই দিয়ে দিয়েছে। গেটে সব কাজ মিটে যাওয়ার পরপরই শিষ্যদের নিয়ে বসালো প্যান্ডেলে। দুই তিনজন ছেলে মেয়ে হাতে ঠান্ডা শরবতে পরিপূর্ণ গ্লাস নিয়ে ছুটে এলো। একে একে সবার হাতে তুলে দিতে লাগলো গ্লাসগুলো। সবাইকে দিতে দিতে একটি মেয়ে শরবতের গ্লাস নিয়ে রিমার নিকট যেতে রিমা উঠে দাঁড়ালো। উসকুস করে বলল, ভাবি, মানে তুমি কোথায়? আমাকে একটু ওর কাছে নিয়ে যেতে পারবে? ওর সাথে কিছু জরুরি কথা ছিল। মেয়েটি হালকা হাসলো। হাতের ট্রেটা পাশেই একটি টেবিলের উপর রেখে বলল, আচ্ছা, আপনি আসুন আমার সাথে। স্বল্প সময়ের মধ্যে মেয়েটি রিমাকে নিয়ে এলো ত্রয়ীর কক্ষের অভিমুখে। দরজার সামনে দাঁড়িয়ে বলল, ওই তো ত্রয়ী আপু, আপনি গিয়ে তার সাথে কথা বলুন, আমি আবার প্যান্ডেলে যাই। সবাইকে শরবত দিতে হবে। মেয়েটি চলে গেল। কক্ষে ত্রয়ী একাই ছিল। বাকিরা সবাই বরযাত্রী দেখতে বেরিয়ে গেছে। রিমা ধীর পায়ে গিয়ে দাঁড়ালো ত্রয়ীর নিকটে। নরম কণ্ঠে শুধালো, কেমন আছো তুই? ত্রয়ী চোখ তুলে তাকালো রিমার দিকে। মিনমিনে কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। এইটুকু বলে থামলো রিমা। দম নিয়ে ফের বলল, বয়সে আমি বড় হলেও সম্পর্কে এখন তুমি আমার বড়, আমার বড় ভাইয়ের বউ। কিন্তু তোমাকে নাম ধরে ডাকার আমার পুরনো অভ্যাস। হঠাৎ জানতে পারলাম না, তাই নাম ধরে ডেকে ফেললাম। সমস্যা নেই, তুমি আমাকে নাম ধরেই ডেকো। রিমা এবার বসলো ত্রয়ীর পাশে। কিছু বলতে গিয়েও বলতে পারছে না সে। কেমন ইতস্তত লাগছে। ত্রয়ী হয়তো তার অবস্থা দেখে বুঝে নিল কিছু। নরম স্বরেই শোধালো, কিছু বলতে চাও? রিমা মাথা নুইয়ে নিল। ছোট করে জবাব দিল, তুমি যা বলার নির্দ্বিধায় বলে ফেলো আপু, কোনো সমস্যা নেই। রিমা একটু সময় নিল। এরপর হাত বাড়িয়ে ধরল ত্রয়ীর হাত দুটো। অপরাধীর কণ্ঠে বলল, আমাকে মাফ করে দাও ত্রয়ী। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এমনকি তোমার বাড়ি ছেড়ে চলে আসায়।
আসার পিছনেও আমি দায়ী ছিলাম। আমি মাকে পরিচিত করে তোমার বিরুদ্ধে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার ব্যবহারের জন্য অনুতপ্ত। দয়া করে তুমি আমাকে মাফ করে দিও ত্রয়ী। ত্রয়ী হাসলো, অভয় দিয়ে বলল, এখন তো সবকিছু মিটেই গেছে। আমি সবাইকে মাফ করে দিয়েছি। যদি মাফ না করতাম তাহলে কি আর আবার বিয়ে করে ও বাড়িতে যেতে রাজি হতাম? রিমা যেন এবার একটু স্বস্তি পেল। যাক, মেয়েটা তাকে মাফ করেছে। শাহেদকে তো নিজের কৃতকর্মের জন্য হারিয়েছে। এখন ত্রয়ীও যদি মাফ না করত, তবে যে অনুশোচনায় দগ্ধ হয়েই সে মরে যেত। সময় গড়ালো কিছুটা, ঘড়ির কাঁটাও থেমে নেই, সেও গড়িয়ে চলেছে। আগেই যেহেতু শিষ্য এবং ত্রয়ীর একবার বিয়ে হওয়া ছিল, তাই এবারে আর সময় লাগেনি খুব বেশি। ঝামেলাহীন ভাবে স্বল্প সময়ের মধ্যে সবটা মিটে গেছে। এখন সবাইকে খেতে বসানো হয়েছে। শিষ্য এবং ত্রয়ী বসেছে পাশাপাশি। একটি বড় প্লেট রাখা হয়েছে দুজনের অভিমুখে। এই এক প্লেট থেকেই নাকি দুজন খাবে। ত্রয়ী হাঁসফাঁস করছে, কেমন অস্বস্তি লাগছে তার। এতগুলো মানুষের মধ্যে বসে বসে যে খাওয়া যায় নাকি, তাও এক প্লেটে। আলেয়া বেগমকে কতবার বলল তাকে ঘরেই খাবার দিতে, তা না, এটা নাকি তাদের পারিবারিক নিয়ম। যত সব বিব্রতকর নিয়ম। খাবার সামনে রেখে ত্রয়ীকে চুপচাপ বসে থাকতে দেখে ভ্রু কুঁচকালো শিষ্য। কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, খাচ্ছিস না কেন? ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল। কোনো জবাব না দিয়ে হাত ধুয়ে হাত দিল খাবারের থালায়। মাথা নিচু করে কোনো রকমে একটি লোকমা তুলে মুখে দিল। শিষ্য প্রায় সাথে সাথেই ঝুঁকে গেল ত্রয়ীর দিকে, ফিসফিসিয়ে বলল, তোর এই ছোট ছোট দাঁত দিয়ে মাংসের হাড্ডি চিবোতে পারবি তো, নাকি চিবিয়ে দেবো? তুই আমার অর্ধাঙ্গিনী বলে কথা, এইটুকু সাহায্য তো তোকে আমি করতেই পারি। ত্রয়ী বিষম খেলো যেন। এই লোক আর কোনোদিন ভালো হবে না। শেষ পর্যন্ত কিনা এখন হাড়ও চিবিয়ে দিতে চাইছে। বজ্জাত লোক একটা। ত্রয়ীর ইচ্ছে হলো রেগে মেগে কিছু বলতে, কিন্তু এই বিয়ের আসরে বলতে পারল না কিছুই। শীর্ষ ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, ফিসফিসিয়ে বলল, তুই তো জানিসই আমার দাঁতের ধারের অভাব নেই। এসব হাড্ডি টাড্ডি আমার দাঁতের সামনে কিচ্ছু না। তুই একবার বলে দেখ শুধু, এই হাড্ডি না, দরকার পড়লে হাড্ডির সাথে তোকেও চিবিয়ে খেয়ে ফেলবো। ত্রয়ী বলল না কিছুই, শুধু কটমট করে একবার তাকালো শিষ্যের দিকে। শিষ্য শরীর দুলিয়ে হাসলো, আর খেপালো না মেয়েটাকে। চুপচাপ নিজের খাবারে মনোযোগ দিল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এখন বিদায় বেলা। মেয়েদের আসলে নিজস্ব কোনো বাড়ি নেই। এরা শৈশব থেকে যৌবন অবধি কাটায় বাবার বাড়িতে, যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত স্বামীর বাড়িতে, আর তারপর তার স্থান হয় সন্তানদের বাড়িতে। প্রতিটি মেয়েকেই বিয়ের পর বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। এটাই সমাজের নিয়ম। যদিও এটা ত্রয়ীর বাবার বাড়ি নয়, তবে এরা তাকে কখনো আপনের থেকে কম ভাবেনি। এই কয় মাস সোহরাব হোসেন বেশ শুকনো ভাবে ত্রয়ীর বাবার দায়িত্ব পালন করেছেন। কখনো মেয়েটিকে বুঝতে দেয়নি যে তার বাবা নেই। এই যে আজ ত্রয়ীর এত বড় করে ধুমধামের সাথে বিয়ে হলো, সবটাই তো সম্ভব হয়েছে ওই মানুষটার জন্য। আর বাড়ির অন্য লোকগুলো, তারাও কম যায় না। ত্রয়ীকে সবসময় আগলে রেখেছে তারা। মেয়েটার ভালো মন্দের, খারাপ লাগা ভালো লাগা সবকিছুর খেয়াল রেখেছে। মাত্র এই কয় মাসেই ত্রয়ীর ভীষণ মায়া জন্মে গেছে এই বাড়ির মানুষগুলোর উপরে। অথচ আজ তাদেরই আবার ছেড়ে চলে যেতে হচ্ছে মেয়েটার। ত্রয়ী আলেয়া বেগমকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠল। আলেয়া বেগমও আবেগী হয়ে পড়লেন। ছোটবেলা থেকে এই মেয়েটিকে তিনি কম কষ্ট দেননি। মা হয়েও মেয়ের কোনো দায়িত্ব পালন করতে পারেননি। উল্টো ফেলে রেখেছিলেন অন্যের লাথি উষ্টা খাওয়ার জন্য। আজ যখন এতদিন পর মেয়েটিকে নিজের কাছে আনলেন, তাও ধরে রাখতে পারলেন না। সমাজের নিয়মে বাধা পড়ে তাকে বিদায় দিতে হচ্ছে। আলেয়া বেগমও মেয়েকে জড়িয়ে নিলেন নিজের সাথে। কেঁদে উঠলেন শব্দ করে। তৃপ্তিও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। চোখ ফেটে বেরিয়ে আসছে নোনা জল। স্রোতের ন্যায় গাল বেয়ে পড়ছে নিচে। তবে সে কান্নার কোনো শব্দ হচ্ছে না। রবি এগিয়ে গেল, সন্তর্পণে দাঁড়ালো তৃপ্তির পাশে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, মঞ্জলিকাকে চেনো? তৃপ্তি কিছুটা অবাক হলো। অশ্রুসিক্ত নয়নেই সে তাকালো রবির দিকে। মৃদু স্বরে শুধালো, মঞ্জলিকাকে? তোমার যমজ বোন। এই মুহূর্তে তোমাকে দেখতে একদম তার মতো লাগছে। এইটুকু বলেই তড়িঘড়ি করে সে কেটে পড়ল ওখান থেকে। তৃপ্তি নিজের মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো, বোঝার চেষ্টা করলো এই মঞ্জলিকাটা আবার কে। হঠাৎ তার খেয়ালে এলো, মঞ্জলিকা তো একটি সিনেমার ভৌতিক চরিত্রের নাম। মঞ্জলিকার কথা স্মরণে আসতেই তৃপ্তির অক্ষিপটে ভেসে উঠল এলোমেলো চুলের কপালে লেপটে যাওয়া বড় টিপ ধারণ করা এক নারীর চেহারা।
সে নারীর চোখের নিচের কাজল লেপটেও বিশ্রী একটা আকার ধারণ করেছে। তৃপ্তি কান্না ভুলে গেল, চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তেই। লোকটা কি বলে গেল, তাকে মঞ্জলিকার মতো লাগছে, অমন এলোমেলো চুলের লেপটে যাওয়া কাজলের ভূতের মতো। তৃপ্তি কটমট করে তাকালো আশেপাশে, রবিকে আর চোখে পড়ল না। সে তৃপ্তিকে খেপিয়ে দিয়ে ইতোমধ্যে কেটে পড়েছে। বেশ কিছুটা সময় কেটে গেলেও ত্রয়ীদের কান্না থামল না। আব্দুর রহমান খান ইতস্তত করলেন। হাত ঘড়িতে সময় দেখতে দেখতে সোহরাব হোসেনকে বললেন। আমাদের এখন রওনা হওয়া উচিত, এমনিতেই অনেক দূরের পথ। সোহরাব হোসেন দ্বিরুক্তি করলেন না। সত্যিই এখন তাদের বেরিয়ে পড়া উচিত। তিনি এগিয়ে গেলেন আলিয়া বেগম এবং ত্রয়ীর দিকে। নরম স্বরে স্ত্রীকে বললেন, ওকে ছাড়ো, এখন অনেকটা পথ যেতে হবে ওদের। আলিয়া বেগম তৎক্ষণাৎ ছাড়লেন না মেয়েকে। একটু সময় নিয়ে রয়ে শয়ে নিজের কান্না থামালেন তিনি। অতঃপর ত্রয়ীকে ছেড়ে দিয়ে বললেন, থাকিস মা, আর কখনো নিজেকে একা মনে করবি না। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবি, আমরা সবসময় তোর পাশে আছি। ত্রয়ীর কান্নার দমকও পূর্বের তুলনায় থেমেছে কিছুটা। সে মায়ের কথার উপরে বলল না কিছুই, শুধু একটু মাথা নাড়ালো। এরপর সোহরাব হোসেন আলতোভাবে ধরল মেয়েটির হাত, আস্তে ধীরে টেনে এনে দাঁড় করালেন শিষ্যের অভিমুখে। ত্রয়ীর হাতটা শিষ্যের হাতের উপরে দিয়ে বললেন, আমি হয়তো ওর জন্মদাতা পিতা নই, কিন্তু ওকে সব সময় আমার সন্তানের মতো দেখেছি। আমি আমার দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি জানি না, তবে তুমি কখনো আর তোমার দায়িত্ব থেকে কিছু হেঁটো না। মেয়েকে ভালো রেখো, ছোটবেলা থেকে ওর কম কষ্ট পাইনি, এবার থেকে আর ওকে কষ্ট দিও না। শিষ্য শক্ত করে ধরল ত্রয়ীর হাতটা, অভয় দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি আর কখনো ওকে কষ্ট পেতে দেব না। সব সময় ওকে ভালো রাখার চেষ্টা করব। রাত্রি এখনো খুব বেশি নয়। শহরের বুকটা আলোকিত হয়ে রয়েছে সোডিয়ামের কৃত্রিম আলোয়। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে কেবল রাত 9টা। শিষ্য এবং ত্রয়ী দাঁড়িয়ে রয়েছে খানবাড়ির সদর দরজার অভিমুখে। যাওয়ার সময় শিষ্য গাড়িতে গেলেও আসার সময় ত্রয়ীকে নিয়ে প্লেনে এসেছে, তাই এত তাড়াতাড়ি এসে পৌঁছাতে পেরেছে। যদিও এখনো সবাই এসে পৌঁছায়নি। শিষ্য, ত্রয়ী, আব্দুর রহমান খান এবং আর দুই একজন এসেছে প্লেনে। বাকিরা সবাই ধীরে ধীরে গাড়িতেই আসছে। ত্রয়ী দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চারদিকটা। 6 মাস পূর্বে সে যেমন দেখে গিয়েছিল সবটা এখনো তেমনই আছে। শুধু বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে বর্ণিল সাজে। এ বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা। বাড়ির ছাদ থেকে একদম নিচ পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট মরিচ বাতির তার। লাল, নীল, হলুদ এবং সবুজ রং ধরে তা জ্বলে যাচ্ছে মিটিমিটি করে। ত্রয়ী দৃষ্টি ঘুরিয়ে তাকালো দরজার দিকে। দরজাটাও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। সুন্দর কাঁচা ফুল দিয়ে যেন ঘিরে দেওয়া হয়েছে দরজার চারিদিকটা। ত্রয়ী ভাবল ভাগ্য কত বিচিত্রময়। এই বাড়ি থেকেই কোনো এক সন্ধ্যায় চোখে জল নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল তাকে। সেদিন এই বাড়িতে থাকার জন্য, একটু আশ্রয়ের জন্য কত কেঁদেছিল সে। একটু আশ্রয়ের জন্য কত কেঁদেছিল সে, অথচ কেউ তার কোনো কথা শুনেনি। আর আজ সেই বাড়ির অভিমুখেই ত্রয়ী দাঁড়িয়ে আছে বউয়ের সাজে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। ফাহমিদা বেগম বরণ ডালা নিয়ে এগিয়ে এলেন দরজার দিকে। নিজের জা এবং ভাইয়ের বউদের নিয়ে হাসি মুখে বরণ করে ঘরে তুললেন ত্রয়ীকে। এরপর সবাই মিলে মাতল বিয়ের বিভিন্ন নিয়মকানুন রক্ষায়। নিস্তব্ধ রজনী। শহরের বুকে প্রজ্বলিত আলোগুলো নিভে যেতে শুরু করেছে একটু একটু করে। খানবাড়িও ধীরে ধীরে নীরব হয়ে যেতে শুরু করেছে। ত্রয়ী বসে আছে শিষ্যের কক্ষের বিছানায়। গোলাপ, বেলি এবং রজনীগন্ধার মিশ্রণে কক্ষটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। কাঁচা ফুলের মিষ্টি গন্ধে মোমো করছে চারদিক। ত্রয়ী নজর ঘুরিয়ে আশেপাশে তাকালো। বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ শব্দ হচ্ছে তার। নিজেকে ভীষণ ভীত লাগছে। যদিও শিষ্যের সাথে আগেও সে এক ঘরে এক বিছানায় রাত কাটিয়েছে, তবে সেসব রাতের সাথে আজ রাতের বিস্তর পার্থক্য। ত্রয়ীর ভাবনার মধ্যেই খট করে দরজা খোলার আওয়াজ এলো। ত্রয়ী আর চোখে তাকালো, দেখলো শিষ্য এসেছে। বাড়ির ছোট সদস্যরা সবাই বরযাত্রীতে গিয়েছিল বিধায় এখনো এসে পৌঁছায়নি। আর শিষ্যের বাসরও আটকাতে পারেনি। শ্বশুরবাড়ি দূরে হওয়ায় আর যাই হোক এই উপকারটুকু শিষ্যের হলো। বাসরে ঢোকার জন্য আর কারোর সাথে ক্যাচাল করতে হলো না। শিষ্য লম্বা লম্বা পা ফেলে এসে দাঁড়ালো বিছানার নিকটে। ত্রয়ী একটু নড়ে চড়ে উঠে মাথা নুইয়ে নিল। শিষ্য বসলো মেয়েটার পাশে, হতাশ কণ্ঠে বলল, একটা কথা জানিস বালের বস্তা?
ত্রয়ী মাথা নুয়ে রেখেই বোঝালো না। এককালে এক বলদি মাথামোটা গর্দভ মেয়ের জন্য জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, আজ সেই বলদিটাই আমার বউ। এইটুকু বলে থামলো শীর্ষ। কেমন হৈ হৈ করে উঠে বলল, দেখ দেখ, এখন কেমন মাথা নিচু করে বসে আছে আমার বিছানায়, তাও বাসর করার জন্য। ত্রয়ী অবাক হলো, সাথে মেজাজও গরম হলো কিছুটা। বাসর ঘরে ঢুকে বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? আজ রাতে কোথায় বউয়ের সাথে একটু হেসে কথা বলে? আজ রাতে কোথায় বউয়ের সাথে একটু হেসে হেসে মিষ্টি কথা বলবে তা না? ত্রয়ী কটমট করল, বলতে চাইল কিছু। শিষ্য তা বুঝে উঠে দাঁড়ালো, ঝটপট বলল, শোনবালের বস্তা, আজ আমাদের বাসর রাত। এই রাতে আমি তো রাজাবাজে কথা শুনতে একদম প্রস্তুত নই। বিছানা থেকে উঠ, শরীরে জড়ানো পোশাক বদলে ফ্রেশ হ, আমার বাসরে দেরি হয়ে যাচ্ছে। ত্রয়ী অবাক হলো, সে আবার কখন আজে বাজে কথা বলল? যা বলার তা তো শিষ্যই বলল, সে শুধু শুনল। তাকে এই বাসর ঘরে এসেও বলদি, মাথা মোটা, গর্ধব যা খুশি বলল এই পুরুষ, অথচ এখন আবার তার উপরেই সব দোষ চাপাচ্ছে। বজ্জাত শয়তান লোক একটা। ত্রয়ী শিষ্যের কোনো কথার জবাব দিল না, চুপচাপ উঠে দাঁড়ালো বিছানা থেকে। বাড়ি থেকে আনা লাগেজটা ঘেটে এক সেট নরম সুতি থ্রি পিস নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। শিষ্য তৎক্ষণাৎ পিছু ডাকলো তার। উঁচু করে আসিস, আমাদের নতুন জীবনটা আমি সৃষ্টিকর্তার নামেই শুরু করতে চাই। ত্রয়ী কোনো জবাব দিল না, থ্রি পিসটা নিয়ে ঢুকলো ওয়াশরুমে। কিছুটা সময় নিয়ে ত্রয়ী বেরিয়ে এলো। এরপর শিষ্যও ঢুকলো ওয়াশরুমে। উজু করে দুজনে নামাজ সেরে নিল একসাথেই। এরপর যে যার জায়নামাজ গুছিয়ে রেখে বসলো বিছানায়। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল। এখন সে শুয়ে পড়বে নাকি বসে থাকবে দ্বিধায় পড়ে গেল। শিষ্য চেপে বসলো মেয়েটির দিকে, হাত বাড়িয়ে চেপে ধরল মেয়েটির নরম সুঢল কোমরখানা। শিউরে উঠল ত্রয়ী, শির দ্বারা বেয়ে যেন তার নেমে গেল শীতল রক্তস্রোত। ত্রয়ী হাঁসফাঁস করে উঠল, সরে যেতে চাইল দূরে, তবে শিষ্য যেতে দিল না তাকে। শক্ত হাতে সে ত্রয়ীকে মিশিয়ে নিল নিজের সাথে। একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলল, অনেক অপেক্ষা করিয়েছিস, আন্না। ত্রয়ীর কান গরম হলো, লাজে রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার দুই গাল জুড়ে। শিষ্য এবার মেয়েটিকে টেনে বসিয়ে দিল নিজের কোলে, মুখ গুছল ঘাড়ে, আলতোভাবে চুমু খেতে শুরু করলো ঘাড়ে, গলায়, কপালে, নাকে, এরপর দুই ওষ্ঠে। শিষ্য ভীষণ যত্ন নিয়ে ত্রয়ীর দুই ওষ্ঠ নিল নিজ ওষ্ঠের ভাঁজে। প্রথমে মৃদুভাবে, এরপর প্রবল উন্মাদনা নিয়ে শুষে নিতে লাগলো স্ত্রীর ওষ্ঠের মধু সুধা। ত্রয়ীও সাড়া দিল স্বামীর আহ্বানে। ধীরে ধীরে শিষ্যের স্পর্শ আরো বেসামাল হলো। রাত বাড়ার সাথে সাথে বন্ধ কক্ষটা উত্তপ্ত হয়ে উঠল ভারী নিঃশ্বাসের শব্দে। দুই নরনারী ডুব দিল তাদের পূর্ণতার সাগরে। রাতের আধার কাটিয়ে ভোরে দেখা মিলেছে। নিস্তব্ধ শহরটা জেগে উঠতে শুরু করেছে একটু একটু করে। ত্রয়ীর ঘুম ভাঙল এই ক্ষণে। একটু নড়ে চড়ে উঠতেই সে নিজেকে আবিষ্কার করলো কারো শক্তপোক্ত বাঁধনে। ত্রয়ী চোখ দুটো পিটপিট করে খুলল। দেখতে পেল শিষ্য তাকে দুই হাতে জড়িয়ে ঘুমিয়ে আছে। মেয়েটা তাকালো শিষ্যের ঘুমন্ত মুখশ্রীর পানে। ঘুমন্ত অবস্থায় কি স্নিগ্ধই না লাগছে এই পুরুষের মুখশ্রী। মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, অথচ এর মুখ থেকে প্রতি মিনিটে মিনিটে বোমা বের হয়। ত্রয়ীর ওষ্ঠে হাসি ফুটে উঠল। আলতো ভাবে সে চুমো খেলো শিষ্যের কপালে। অতঃপর আস্তে ধীরে উঠে পড়ল বিছানা ছেড়ে, পা বাড়ালো ওয়াশরুমের দিকে। তখনই পিছন থেকে ভেসে এলো শিষ্যের ঘুম জড়ানো কণ্ঠস্বর, আমার ঘুমের সুযোগ নিয়ে চুমু খেয়ে এখন পালিয়ে যাচ্ছিস? ত্রয়ী অপ্রস্তুত হলো। সামান্য একটা চুমু খেয়েও এভাবে ধরা পড়ে গেল। আর লোকটাও হলো একটা বদ। চুমুটা যখন খেলো তখন তো ঘুমের ভান ধরে ঘাপটি মেরে রইল, আর এখন একদম চোখ খুলে তাকে লজ্জা দিতে ছুটে এসেছে। ত্রয়ী ভিতরে ভিতরে লজ্জা পেলেও তা প্রকাশ করলো না, মুখ বাঁকিয়ে বলল, পালিয়ে যেতে যাব কেন? ওয়াশরুমে যাচ্ছিলাম, এখন কি ওয়াশরুমেও যেতে পারবো না? শিষ্য হাত ভারিয়ে ধরল ত্রয়ীর এক হাত, হ্যাচকা টানে ফেলল বুকের উপর। হক চকিয়ে উঠল মেয়েটা, ব্যস্ত হয়ে উঠে যেতে চাইল শিষ্যের বুকের উপর থেকে, কিন্তু পারল না। তার পূর্বেই শিষ্য তার শক্তপোক্ত হাতটা ধারা চেপে ধরল স্ত্রীর কোমর। হাঁসফাঁস করে উঠল ত্রয়ী, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কি করছেন? কি ছাড়ুন আমায়। ছাড়বো না। কি করবি তুই? ত্রয়ী তবুও চেষ্টা করলো নিজেকে শিষ্যের বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু তা কি আর সম্ভব হয়?
শিষ্যের অত বড় দেহের সম্মুখে তার ওইটুকু একটা দেহ। ত্রয়ী বেশ কিছুক্ষণ চেষ্টা করে হাল ছেড়ে দিল। থমথমে কণ্ঠে বলল, নতুন বউদের দেরি করে ঘুম থেকে উঠলে সবাই কি ভাববে? শিষ্য মুখ গুছল ত্রয়ীর ঘাড়ে। আলতোভাবে সেখানে নাক ঘষতে ঘষতে বলল, ভাববে রাতে স্বামী বেশি আদর করেছে, তাই এখনো ঘুমোচ্ছে। কান দুটো গরম হয়ে উঠল ত্রয়ীর। লাজে রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার সম্পূর্ণ মুখশ্রী জুড়ে। লোকটার লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই, সর্বক্ষণ শুধু নির্লজ্জ কথাবার্তা। ত্রয়ী নাক মুখ কোচকাল, কণ্ঠটা হালকা ভারী করে বলল, নির্লজ্জ লোক একটা। নির্লজ্জ হয়েছে বলেই তো তোকে বাগে আনতে পেরেছে, নয়তো তুই যে পরিমাণ মাথামোটা বলদি, তাতে এত সহজে বাগে আনা সম্ভব ছিল না। আপনি কিন্তু আমায় অপমান করছেন। করছি, আরো করব, তুই পারলে ঠেকা। ত্রয়ী রেগে মেগে কিছু বলতে গিয়েও থেমে গেল। কি বলবে সেই নির্লজ্জ লোকের মুখের উপরে? আর এর মুখকেও বা ঠেকাবে কিভাবে? এর মুখ তো নয় যেন বোমা, যখন তখন বিস্ফোরিত হয়, আর সেই সাথে আশেপাশের মানুষদের মধ্যে লজ্জা ছড়িয়ে দেয়। ত্রয়ীর ভাবনার মধ্যেই শিষ্য আবার মুখ খুলল, হতাশ কণ্ঠে বলল, জানিস বালের বস্তা, জীবনে ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছি, যেখানে যেতে আসতেই 2 দিন, এরপর বউয়ের সাথে সময় কাটাবো কখন? এটুকু বলে থামল সে। দম ফেলে ফের বলল, নতুন নতুন বিয়ে করেছি, কোথায় এখন একটু ভুকে ভালোবাসবো, তার কাছাকাছি থাকবো, তার পেছনে ঘুর ঘুর করবো, তা না, শ্বশুর বাড়ি দৌড়াতে দৌড়াতেই জীবন শেষ। ত্রয়ী ভ্রু কোচকাল, কপালে ভাঁজ ফেলে বলল, মানে কাল বিয়ে করে বউ নিয়ে এলাম, আজকের দিনটা কাটিয়ে আবার আগামীকাল শ্বশুর বাড়ি যেতে হবে, এত জার্নি করে আবার বউর সাথে সময় কাটে কখন বলতো? ত্রয়ী খুব বেশি চিন্তা করল না, ফট করে বলল, আবার প্লেনে যাবেন, নয়তো লঞ্চের কেবিনে, একদম নিরিবিলি 5 তারকা হোটেলের মতো পরিবেশ সেখানে। মনেই হবে না আপনি ভ্রমণ করছেন, মনে হবে যেন আপনি আপনার বাড়িতেই আছেন, অথবা কোথাও ঘুরতে গিয়ে নিজ কক্ষে বসে আছেন। কথাগুলো বলে ত্রয়ী নিজেই লজ্জা পেল। ইস, না ভেবে সে কি বলে ফেলল। এখন তো শিষ্য আরো লজ্জায় ফেলবে তাকে। কিন্তু ত্রয়ীর ভাবনাকে মিথ্যা করে দিয়ে শিষ্য আর লজ্জা দিল না তাকে, বরং হৈ হৈ করে বলল, এটা তো তুই ঠিক বলেছিস বালের বস্তা, কি বলেছি তুই গর্ধব, তোর মাথায়ও একটু একটু বুদ্ধি আছে। এইটুকু বলে থামল শিষ্য। কণ্ঠে সুর তুলে গান ধরল। সময়টা এখনো সকালেই থমকে আছে, তবে সূর্যটা তার তেজ ছড়িয়ে দিয়েছে চারিদিকে। শহুরে জনজীবন ব্যস্ত হয়ে পড়েছে তাদের দৈনন্দিন কর্মে। কায়সার তার আস্তানায় বসে বন্ধু বান্ধব দলের সদস্যদের সাথে আড্ডা দিয়েছে এবং ক্রাম খেলছে। এমন সময় আরফা এলো ভিতরে, দাঁড়ালো ক্রাম বোর্ডের পাশেই। হঠাৎ কক্ষে নতুন কারো আগমনে কায়সার চোখ তুলে তাকালো। আরফাকে দেখে ভিতরে ভিতরে অবাক হলো বটে, তবে তা প্রকাশ করল না। স্বাভাবিকভাবে ক্রাম বোর্ডের গুটিতে টোকা দিতে দিতে বলল, কি আরফা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। এরপর আরফা আর কিছু বলল না, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উসখুস করছে, হয়তো কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। কাইসার বুঝলো বিষয়টা, আরফার দিকে তাকিয়ে শুধালো। কি বলবে আলফা? আরফা তৎক্ষণাৎ কিছু বলল না, আরো একটু সময় নিল সে। এরপর ইতস্তত করে বলল, ত্রয়ী ফিরে এসেছে কায়সার ভাই। ক্রাম বোর্ডের গুটিতে রাখা কাইসারের হাতটা থমকে গেল কিয়ৎক্ষণের জন্য। বুকের ভিতরে থাকা ছোট্ট হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠে জানান দিল এখনো তার হৃদয়ে ত্রয়ীর উপস্থিতির কথা। তবে বাহ্যিকভাবে ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলল সে। আবারও ক্রাম বোর্ডের গুটিতে টোকা দিতে দিতে বলল, ওর শাশুড়ি ননদ নিশ্চয়ই ওকে মেনে নিয়েছে। আশা রাখছি এবার ওর একটা সুন্দর সুখী সংসার হবে। হুম। এইটুকু বলে থামলো আরফা। এলোমেলো দৃষ্টি ফেলে ফের বলল, ওর সাথে দেখা করতে যাবেন না? না। কেন? কাইসার এবার সোজা হয়ে দাঁড়ালো, শীতল কণ্ঠে বলল, ও আমার কে হয় যে ওর সাথে দেখা করতে যাব? আরফা অবাক হলো। এই লোকটাই না একদিন কত পাগলামি করলো ত্রয়ীকে ভালোবাসে বলে, তাকে পাওয়ার জন্য, আর আজ বলছে সে কে হয়। আরফা পলক ঝাপটালো, অবাক কণ্ঠেই শোধালো, আপনি না ত্রয়ীকে ভালোবাসেন? ভালো। কথাটা বলতে গিয়ে কেমন আটকে এলো কাইসারের, তবুও নিজেকে সংযত করল সে। ওষ্ঠে হাসি রেখেই বলল, ভালোবাসতাম, এখন আর বাসি না। তোমাকে সেদিন বললাম না, এখন আর আমার তাকে তেমন মনে পড়ে না। যেখানে তার সাথে দেখা করতে কেন যাব? কথাটা শুনে আরফা যেন একটু স্বস্তি পেল। ভেতরটা হালকা হয়ে গেল মুহূর্তেই। নয়তো সেদিন কাইসার ত্রয়ীকে ভালোবাসে না,
মনে পড়ে না বলার পরেও কেমন একটা সংশয় ছিল তার হৃদয়ে। ভেবেছিল ত্রয়ীর সামনে নেই বলে কাইসার অমন কথা বলেছে, ত্রয়ীর সামনে এলেই সেসব ভুলে যাবে, আবার পাগলের মতো ছুটবে মেয়েটার পিছু পিছু। কিন্তু এখন কাইসারের কথা শুনে শান্তি লাগছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল ত্রয়ী, ইতস্তত গলায় ফের শুধালো, একটা প্রশ্ন করি কায়সার ভাই, করো। আপনি আর নতুন করে কাউকে ভালোবাসবেন না? কেমন বাসবো না? অবশ্যই বাসবো। কাইসার হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, কবে বাসবেন? তা তো জানি না। ভালোবাসা হলো হৃদয় ঘটিত ব্যাপার, এইখানে আমার কোনো হাত নেই। আবার যেদিন আমার হৃদয় কাউকে দেখে কেঁপে উঠবে, তাকে ভালোবাসতে চাইবে, সেদিন আমিও তাকে ভালোবাসবো। কথাগুলো বলে কাইসার ঝুঁকে গেল ক্রাম বোর্ডের দিকে, গুটিতে টোকা দিতে দিতে গুনগুনিয়ে উঠল, প্রেম, প্রেম, তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে, ভাবিনি আজও আছে সে পথ, শুধু নেই তুমি। আরফা বিষাদ লিপ্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল কাইসারের দিকে। খুব করে তার বলতে ইচ্ছা হলো, আপনার হৃদয় কি আমাকে দেখে কাঁপে না কায়সার ভাই? আমাকে কি একটু ভালোবাসা যায় না? মনে মনে কথাগুলো বললেও মুখে কিছু বলতে পারল না আরফা। লজ্জা ভয় সংকোচ মিলে চেপে রেখেছে তার কণ্ঠনালীকে। আর এই লজ্জা সংকোচকে পাশে ঠেলেও কিছু বলেও কি খুব লাভ হবে? হয়তো হবে না। তাকে দেখে যদি কাইসারের হৃদয় কাঁপত অথবা তাকে ভালোবাসতো, তাহলে নিশ্চয়ই বলে দিত, যেমনটা ত্রয়ীর ক্ষেত্রে বলেছিল। আরফা ধরে নিল কাইসার তাকে ভালোবাসে না। হৃদয় ভারী হয়ে উঠল তার, আখিদয় ভরে উঠল অশ্রুকণায়। আরফা আর ওখানে দাঁড়াতে পারল না, যত্রতত্র পা ফেলে বেরিয়ে এলো কাইসারের আস্তানা থেকে। গতকাল শিষ্য এবং ত্রয়ীদের সাথে তৃপ্তিও প্লেনে এসেছে এ বাড়িতে। বোনের শ্বশুরবাড়ি দূরে হওয়ায় সবচেয়ে লাভবান বোধহয় তৃপ্তিই হয়েছে। তার লাভের লিস্টে প্রথম অবস্থানে আছে এই প্লেনে আসার ব্যাপারটা। সোহরাব হোসেনের মোটামুটি অর্থ সম্পদ রয়েছে, যতটুকু আছে তা দিয়ে তাদের খেয়ে পড়ে থেকেও যায়। তবে এর মানে এই নয় যে তিনি খুব ধনী। বরিশালের ওই মফস্বলে ছোটখাটো একটা বাড়ি, কয়েক কাঠা জমি, ব্যাংকে কিছু অর্থ আর ওই গাড়িটা রয়েছে। তাও ব্যবসার কাজে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যেতে হয় বলে কিনেছিলেন। সবচেয়ে বড় কথা, এগুলো কিছুই তার একার নয়, এর থেকে আবার সুমন হোসেনও ভাগ পাবেন। এত কিছুর পরেও লোকটি ত্রয়ীর বিয়ের জন্য খরচ করতে বা ধুমধামের সাথে শ্বশুরবাড়ি পাঠাতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি। নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও তিনি বাবার দায়িত্ব পালন করেছেন। সে যাই হোক, সোহরাব হোসেন কখনো ওই বাড়তি খরচ করে প্লেনে আনতো না। তাও বোনের শ্বশুরবাড়ি দূরে হওয়া উপলক্ষে তার আকাশপথে ভ্রমণের শখ পূরণ হলো। অবশ্য এতে শিষ্যেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে ভীষণ ভালো, নয়তো শালিকেও তার সাথে প্লেনে আনতো না। খরচ বাঁচানোর জন্য অন্যদের সাথে গাড়িতে পাঠিয়ে দিত। তৃপ্তি আকাশ পাতাল ভাবতে ভাবতে একা একাই এই দুপুরবেলা হাঁটতে লাগলো সুইমিং পুলের পাশ ঘেঁষে। শহুরে এই কৃত্রিমতার মধ্যে এই সুইমিং পুলের দিকটা ভালো লাগছে তার। তাদের বাড়িতে সুইমিং পুল নেই, তবে একটা পুকুর আছে। সে পুকুরের চারপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ পুঁতেছে তৃপ্তি। সে গাছগুলোতে যখন ফুল ধরে তখন পুকুরটা অনন্য সৌন্দর্য ধারণ করে। এমন সময় খানবাড়ির গেট থেকে রবি এবং আলবি প্রবেশ করলো ভিতরে। শিষ্যরা কাল আগে ভাগে চলে এলেও তারা এসেছিল গাড়িতে, যার কারণে ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে মধ্যরাত হয়ে গিয়েছিল। তারপর আর তারা এই বাড়িতে আসেনি, যার যার বাড়ি নেমেই ঘুম দিয়েছিল। ঘুম ভাঙতে ভাঙতেই দুপুর। গেট থেকে প্রবেশ করতেই রবির চোখ গেল সুইমিং পুলের দিকে। তৃপ্তিকে দেখে থেমে গেল সে। আলভি ভ্রু কুঁচকাল, রবির দিকে দৃষ্টি দিয়ে